এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করলো নেতৃস্থানীয় যারা, এদের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ এসেছে, সেটা হচ্ছে যে যখন আন্দোলন হয়েছে তখন প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি সবাই মিলেই কিন্তু আন্দোলন করেছে। যখন পাবলিক ইউনিভার্সিটি, দাঁড়ান, লেট মি কারেক্ট ইউ, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, মাদ্রাসা সবাই মিলেই করেছে। সি আপনার কোয়েশ্চেনেও বৈষম্য আসছে। না না, আমি বলতে চাচ্ছি যে সবাই মিলেই করেছে। আমি বলি, দেখেন এখানে আমরা যখন আন্দোলন জিতে যাওয়ার পর আমরা শুধু স্টুডেন্টস বলতে কাদেরকে গুনতেছি? ইউনিভার্সিটি স্টুডেন্টস, স্কুল, কলেজ, মাদ্রাসা একটা সেক্টর, কিন্তু অনেক বড় সেক্টর বাংলাদেশে। তারা নামছে রাস্তায়, তাদেরকে আমরা কোথাও বলি না। সাধারণ মানুষও তো নেমেছিল। সাধারণ মানুষ নেমেছে, এটাও কিন্তু সবখানেই হাইলাইট হয়, সবখানে প্রত্যেক নিউজে হাইলাইট হয়। মাদ্রাসা স্টুডেন্টসদেরকে কয়জন হাইলাইট করছে? এখন আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যখন 6 জন সমন্বয়ক, তারা কিন্তু প্রত্যেকে পাবলিক ইউনিভার্সিটির, এবং যখন সমন্বয়ক আছে চিটাং শহরের, ওকে ডাকে না কেন? হ্যাঁ আচ্ছা, তো এখন সেদিন আমি দেখলাম যে 2 দিন, গত পরশুদিন তার আগের দিন পাবলিক ইউনিভার্সিটির যে একটা পেজ আছে, তাদের যে একটা অর্গানাইজেশন আছে, সেখান থেকে বলেছে যে আমরা আন্দোলন একসাথে করেছি, কিন্তু এই উপদেষ্টা পরিষদ কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় আমাদের কোনো সমন্বয়ক বা আমাদের কারোর সঙ্গে কথা বলা হয়নি, আমাদের কোনো পরামর্শ কিংবা আমাদের কোনো প্রতিনিধি মানে প্রাইভেট সেক্টরে কেউ থাকবে কিনা সে ব্যাপারেও কোনো আলোচনা করা হয়নি, এবং আজকে থেকে এই আন্দোলনের ব্যাপারে আমাদের আর কোনো অভিমত নেই। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। এটা তো যৌক্তিক বিষয় না। আমি ধরেন একটা কথা বললাম, আমি বুক পেতে 2 প্লাটুন পুলিশের সামনে দাঁড়ায় এইভাবে যখন এটা আন্দোলনে আমি শরিক হইলাম, 2 প্লাটুন পুলিশ সবার কাছে শটগান ছিল, আমাকে মেরে দিলে কি আমি ওই দিন ফিরে আসতে পারতাম? আমি এখানে এসে বসতে পারতাম না। তো আমি তো তাও আলহামদুলিল্লাহ অনেকটুকু সেফ অবস্থায় এখনো এখানে এসে কথা বলতে পারতেছি। যারা রক্ত দিছে, চিটাংয়ের যে সমন্বয়ক ছিল তাকে ঢাকা ডাকা হয় নাই কেন? যত সম্ভব রাফি নাম, হ্যাঁ, তো ওকে ঢাকা ডাকে নাই কেন? ও চিটাংয়ের মতো একটা এত বড় শহর, ঢাকার বাংলাদেশের সেকেন্ড মেট্রো সিটি, যেখানে সব থেকে বড় আন্দোলন হয়েছে ঢাকার পরে, ওকে ডাকা হয় না কেন? ও একজন সমন্বয়ক পুরা চিটাং শহরে, ওকে ডাকে নাই কেন? তারপরে আপনি যদি বলেন যে আমি আর আপনি ধরেন একটা খেতে গেলাম, সারাদিন পরিশ্রম করলাম, মাসকে মাস পরিশ্রম করলাম, ফসল উঠার পরে আমি ফসলটা নিতে পারলাম না, মানুষ এসে ফসলটা নিয়ে চলে গেল, তখন আপনার আর আমার ক্ষোভের কারণ আসবে না? অবশ্যই। সাধারণ জনগণকে জিজ্ঞেস করা হয় নাই কেন? সমন্বয়কদেরকে জিজ্ঞেস করা হয় না কেন? স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা হয় না কেন? ভোট কেন করা হয় না যে এদেরকে রাখাও হবে কি হবে? যেমন ধরেন এখন আমাকে আমার কন্টেন্টের নিচে আমাকে ইন্ডিয়ানসরাও ফলো করে, আমাকে হিন্দুরাও ফলো করে, আমাকে খ্রিস্টানরাও ফলো করে, বুদ্ধিস্টরাও ফলো করে, মুসলিমরাও ফলো করে। আমাকে একটা কমেন্ট ওই দিন করছে, বলতেছে যে আপনি বাংলাদেশে মাইনরিটিজের উপরে অ্যাটাক হচ্ছে, এটা নিয়ে কিছু বলেন না কেন? আমি কিছু বলবো কেন? আপনি আমাকে যুক্তি দেন, কেন আমি কিছু বলবো? আমি হায়েস্ট বলতে পারবো, আমি হায়েস্ট হয়তো একটা গির্জার সামনে যেয়ে রাত পাহারা দিতে পারবো, আমি হায়েস্ট একটা মন্দিরের সামনে যেয়ে রাত পাহারা দিতে পারবো। আমার মাদ্রাসার ছাত্ররা কিন্তু যে মন্দির পাহারা দিছে, এই নিউজগুলো কিন্তু কেউ চালাচ্ছে না। ইন্ডিয়ার ওইখানে আমি ফেসবুক খুলতেছি আর দেখতেছি, টুইটার খুলতেছি আর দেখতেছি যে আমাদেরকে রীতিমতো মানে আমাদেরকেই এখন স্বৈরাচার বানায় ফেলছে, মানে আমরা জনগণ হিসেবে স্বৈরাচার এখন, মানে আমরা মাইনরিটিদেরকে নাকি এক্সটিংক্ট করে দেওয়ার চেষ্টা আছি, যেখানে আমি ডেলি 8 ঘন্টা 9 ঘন্টা কাটাই বিভিন্ন রিলিজিয়নের মানুষের সাথে। বৈষম্য আমাদের প্রত্যেক জনের মধ্যে আছে, বৈষম্য আমরা নিজেদের মধ্যেই এখনো দূর করতে পারিনি। তার উপরে যখন এত বড় একটা সিনারিও হয়, আর ওই সিনারিওতেও যখন এত পরিশ্রম করা মানুষ, আন্দোলন করা মানুষ গিয়ে এত পরিশ্রম করে যখন এটা একটা অ্যাচিভমেন্ট আনে, তারপরে তাদেরকে ইগনোর করে একটা আলাদা সাইড থেকে একটা আলাদা ডিসিশন নিয়ে ফেলা হয়, তাহলে তো অবশ্যই আমিও আর পাত্তা দিব না।